ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস। মালদা সিভিল সার্ভিস একাডেমির অফিসিয়াল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসছি এবং এটা হচ্ছে যে আমরা সংবিধানের ধারাবাহিক সিরিজ তৈরি করছি, সেই সিরিজেরই একটা অংশ। তোমরা বিগত কিছুদিন ধরে তোমরা দেখেছো যে সংবিধানের পরপর প্রায় 10টার মতো ভিডিও কমপ্লিট করা হয়েছে এবং সংবিধানের সেই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে আমাদের শেষ যে তোমার হচ্ছে কেন্দ্র এবং তোমার হচ্ছে ইউনিয়ন সমূহের যে পড়া সেই পর্যন্ত আমরা কমপ্লিট করেছি এবং এটা হচ্ছে তোমার হচ্ছে 1 থেকে 4 নম্বর যে আর্টিকেল রয়েছে পার্ট নম্বর 1 সেটা আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে নাগরিকত্ব। দেখো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতেও পাচ্ছ যে নাগরিকত্বর নাম লেখাও রয়েছে। আজকের দিনে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে নাগরিকত্ব। তো এই নাগরিকত্ব জিনিসটা নিয়ে তোমার হচ্ছে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য রয়েছে, বিভিন্নজন বিভিন্নভাবে বলে যে এই নাগরিকত্বকে ইংরেজিতে গিয়ে কী বলা হয়েছে, সিটিজেনশিপ। হ্যাঁ, তো আমাদের দেশের নাগরিকত্বটা কি এবং আজকের দিনে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঠিক আছে, তো এই নাগরিকত্ব টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা এখান থেকে জানার চেষ্টা করব যে ভারতের নাগরিক কারা, ঠিক আছে, এবং তোমার হচ্ছে কি এই নাগরিকত্বের জন্য আমাদের সংবিধানে কি বলা আছে, সংবিধানে কি বলা আছে। ঠিক আছে, তো এই দুটো টপিকের উপরে ভিত্তি করে আজকে আমাদের টপিক নাগরিকত্ব। নাগরিকত্ব কথাটার মানে হচ্ছে কি স্যার, সিটিজেনশিপ। নাগরিকত্ব কথাটার মানে হচ্ছে কি সিটিজেনশিপ। ক্লিয়ার, বুঝতে পারলাম? তো সেই টপিক নিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। চলো আমরা শুরু করছি। সবার প্রথমে দেখো, আমাদের ভারতবর্ষ তোমরা সবাই কম বেশি জানো যে ভারতবর্ষের সংবিধানের তোমার হচ্ছে পার্ট নম্বর 2তে নাগরিকত্বের কথা বলা আছে। ঠিক আছে, আর তুমি যদি ধারা দেখো তো সেই ধারা হচ্ছে কত, তোমার হচ্ছে 5 থেকে 11, অর্থাৎ এই 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে পার্ট নম্বর 2-এ নাগরিকত্বের সম্বন্ধে বলা রয়েছে। ঠিক আছে, আর আমাদের যে নাগরিকত্ব সেটা হচ্ছে একক নাগরিকত্ব। একক নাগরিকত্ব বলতে সারা দেশে একটাই নাগরিকত্ব। আমাদের আজকে বর্তমানে যে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তুমি যেখানেই যাও তোমার নাগরিকত্ব একটাই, তুমি ভারতীয়। ঠিক আছে, আমেরিকা যেমন দ্বি-নাগরিকত্ব রয়েছে, তাদের দ্বি-নাগরিকত্ব কথার মানে একটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা নাগরিকত্বের তার সিটিজেনশিপ কার্ড রয়েছে। আবার যে রিজিয়ন থেকে আছে, ধরে নাও কেউ টেক্সাসের আছে তো সে টেক্সাসের নাগরিকত্ব পাচ্ছে, কেউ হয়তো ওয়াশিংটনে আছে তো ওয়াশিংটনের নাগরিকত্ব পাচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু সেই জিনিসটা নেই, ভারতবর্ষে একক নাগরিকত্ব রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে ভারতে একক নাগরিকত্ব কেন রয়েছে, আমেরিকাতে দ্বি-নাগরিকত্ব কেন আছে? এটার পিছনে মূল কারণ হলো যে আমেরিকা থেকে কি 50টা তোমার হচ্ছে স্টেট, এখানে স্টেট বলতে গিয়ে কি স্যার, এখানে স্টেট কথাটার মানে কিন্তু রাজ্য নয়, এখানে স্টেট কথাটার মানে হচ্ছে রাষ্ট্র। তো একত্রিত হয়ে তোমার হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হয়েছে, ইউনাইটেড তোমার হচ্ছে স্টেট অফ আমেরিকা হয়েছে। ঠিক আছে, যেটা আমাদের ভারতবর্ষে কিন্তু হয়নি। অর্থাৎ আমাদের ভারতবর্ষে গিয়ে কী হয়েছে, ভারতবর্ষের রাজ্যগুলোকে তৈরি করেছে গিয়ে কে, ইউনিয়ন। এই রাজ্যগুলোকে কে তৈরি করেছে, ইউনিয়ন মানে গিয়ে কে, কেন্দ্র। ঠিক আছে, তো বলে আমেরিকাতে এই স্টেটের যে পাওয়ার রয়েছে, ঠিক আছে, আমাদের কিন্তু এই রাজ্যগুলোর সেই পাওয়ার কিন্তু নেই। সেই জন্য আমাদের আমেরিকার মতো যে ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সেই জিনিসটা কিন্তু আমাদের দেশে নেই এবং এটা নেই না থাকার কারণে আমাদের দেশে তোমার হচ্ছে একক নাগরিকত্ব রয়েছে। সংবিধান যারা তৈরি করেছে, গণপরিষদের যারা সদস্য, তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় এক নাগরিকত্ব রেখেছে। না হলে আমাদের যেভাবে মানে বিভিন্নভাবে মানে অঞ্চল বেসিসে জাতি বৈষম্যতা রয়েছে, তাহলে গিয়ে কী হতো, অদূর ভবিষ্যতে এই তোমার হচ্ছে ভাষার উপরে ভিত্তি করে হোক বা জাতির উপরে ভিত্তি করে হোক দেশ ভাগ হওয়ার একটা সম্ভাবনা থাকতো। সেটা যাতে না হয় সেই জন্য নাগরিকত্ব বিষয়টাকে ইন্টিগ্রেটেড রেখেছে, অর্থাৎ তোমার হচ্ছে কেন্দ্রীয়ভাবে তোমার হচ্ছে কেন্দ্র সরকারের হাতে সেই ক্ষমতা রেখেছে। তাহলে স্যার আমাদের নাগরিকত্ব হচ্ছে কি একক নাগরিকত্ব।
এবং দ্বিতীয় অধ্যায়ে মানে পার্ট নম্বর 2 এবং আর্টিকেল নাম্বার 5 থেকে 11তে নাগরিকত্ব সম্বন্ধে বলা রয়েছে। বলে রাখি আমাদের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। 1949 সালের 26শে নভেম্বর। তো ওই 26শে নভেম্বরই বেশ কিছু জিনিস তোমার হচ্ছে সেই দিন থেকে ইমপ্লিমেন্ট হয়েছিল। তার মধ্যে থেকে স্যার হচ্ছে নাগরিকত্ব বিষয়টাও কিন্তু সেদিন থেকেই ইমপ্লিমেন্ট হয়। নাগরিকত্ব যে বিষয়টা তোমার হচ্ছে সেই দিন থেকেই তোমার হচ্ছে ইমপ্লিমেন্ট হয়। ঠিক আছে, তাহলে যেহেতু নাগরিকত্ব বিষয়টা সেদিক থেকে ইমপ্লিমেন্ট হয়েছিল, ঠিক আছে, তোমার হচ্ছে হঠাৎ করে কেন 2টা মাস তো অপেক্ষা করতে পারতো, তো হঠাৎ করে কেন সেই দিন থেকে ইমপ্লিমেন্ট করে দিল? তার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের দেশে তোমরা জানো যে 1947 সালে দেশ বিভাজন হয়ে গেছিল এবং সেই দেশ বিভাজনের কারণে ভারত এবং পাকিস্তান দুই জায়গার মধ্যে যে সমস্যাটা হয়ে গিয়েছিল তার নাম হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে উদ্বাস্তু সমস্যা। অর্থাৎ কে কোন দেশে সেই জিনিসটা বোঝা যাচ্ছিল না। ঠিক আছে, এবং মানে তারা সীমানা পার করতে গিয়ে এমন দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল সাধারণ মানুষ যে সাধারণ মানুষের বেঁচে থাকা পর্যন্ত দায় হয়ে গেছিল। তো সেই জায়গায় দুটো দেশের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে যত দ্রুত নাগরিককে সুচিহ্নিত করে তাদেরকে কমসে কম খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। তো সেই উদ্দেশ্যে যত তাড়াতাড়ি পারা যায় নাগরিকত্ব বিষয়টাকে তোমার হচ্ছে অগ্রাধিকার দিতে হবে। এবং সেই যে কারণে আমাদের দেশে নাগরিকত্ব যবে অ্যাকসেপ্ট হয়, এই আমাদের দেশে গণপরিষদের যবে গৃহীত হয় মানে 1949 সালের 26শে নভেম্বর, সেই দিনই আমাদের দেশে নাগরিকত্ব বিষয়টাকে অ্যাকসেপ্ট করা হয়। এবং কেন? যাতে উদ্বাস্তু যে সমস্যা সেই সমস্যা নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। ঠিক আছে, তা আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। যাই হোক, তবে মূল সংবিধান মাথা রাখবে তোমার হচ্ছে মানে চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, কিন্তু নাগরিকত্ব বিষয়টা আর 2-5টা জিনিসের মতোই তোমার হচ্ছে 1949 সালের 26শে নভেম্বরে অ্যাকসেপ্ট হয়ে গেছিল, ইমপ্লিমেন্ট হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? এখান থেকে পেলাম হচ্ছে আমাদের দেশে নাগরিকত্ব হচ্ছে একটা, আমেরিকার মতো দ্বি নাগরিকত্ব নাই। আমাদের ফেডারেল স্ট্রাকচার এবং আমেরিকার ফেডারেল স্ট্রাকচার আলাদা ধরনের। ঠিক আছে, তারপর হচ্ছে কি পেলাম তোমার হচ্ছে আমাদের দেশের দ্বিতীয় পার্টে তোমার হচ্ছে নাগরিকত্ব সম্বন্ধে বলা রয়েছে এবং ধারা নম্বর 5 থেকে 11-র মধ্যে বলা রয়েছে। আর তোমার হচ্ছে আমাদের দেশের নাগরিকত্ব যে বিষয়টা 1949 সালের 26শে নভেম্বরই সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছিল। ঠিক আছে, তা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, তারপরে দেখো তোমার হচ্ছে পেজ নম্বর এবার 2 এবং এই 2-এ দেখো সরাসরি আমরা তোমার হচ্ছে নাগরিকত্বের যে ধারা সেই ধারা সম্বন্ধে এখান থেকে জানবো। অলরেডি আমরা জেনেছি যে 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে তোমার হচ্ছে নাগরিকত্ব বিষয়টা বলা রয়েছে, অর্থাৎ 5 নম্বর ধারা, 6 নম্বর ধারা, 7, 8, 9, 10, 11, অর্থাৎ তোমার হচ্ছে 3, 3, 6 কে 7 মানে নাগরিকত্ব সংক্রান্ত। ঠিক আছে, নাগরিকত্ব সংক্রান্ত তার হচ্ছে ধারা কটা রয়েছে তোমার হচ্ছে নাগরিকত্ব সংক্রান্ত ধারা রয়েছে 7টি। হ্যাঁ, তো এই 7টির মধ্যে প্রথমেই দেখো 5 নম্বর ধারাতে কি বলছে। 5 নম্বর ধারাতে নাগরিকত্বের সংজ্ঞা বা তোমার হচ্ছে ডেফিনেশন যেটা সেই জিনিসটা দেওয়া রয়েছে। হ্যাঁ, মানে কারা ভারতের নাগরিক, হ্যাঁ, নাগরিক জিনিসটা কি তার যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা তোমার হচ্ছে 5 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। তারপর দেখো 6 নম্বর আর্টিকেল। 6 নম্বর আর্টিকেলে গিয়ে কী বলছেন আমি প্রতিটা আলাদা আলাদা করে বলে দিচ্ছি। 6 নম্বর আর্টিকেলে বলছে যে সকল ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে আসবে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তোমরা সবাই জানো যখন আমাদের দেশ তোমার হচ্ছে 1947 সালে তোমার হচ্ছে কি হয়েছিল, তোমার হচ্ছে বিভাজন হয়েছিল। ঠিক আছে, এক মিনিট একটু আমি ছবিটা আঁকি নিই। তো 1947 সালে যখন আমাদের দেশ বিভাজন হয়েছিল সেই সময় কিন্তু হচ্ছে কি আমাদের দেশের মূল যে সমস্যা সেটা হচ্ছে কি হয়ে দাঁড়ালো যে ভারত থেকে একটা শ্রেণীর মানুষ হচ্ছে কি স্যার পাকিস্তানে যাবে এবং পাকিস্তান থেকে একটা শ্রেণীর মানুষ কোথায় আসবে, ভারতে আসবে। ঠিক আছে, তো স্যার বর্ডার কোনটা পাকিস্তানের সাথে? এই যে আমি রেড কালার যেটা করাচ্ছি সেটা হচ্ছে বর্ডার, ঠিক না? আবার একটা বর্ডার হচ্ছে কোনটা, এটা, কারণ দুদিক দিয়ে আমাদের দেশ বিভাজন হয়েছিল। তাহলে এদের মধ্যে থেকে যারা পাকিস্তান থেকে ভারতে আসছে, ঠিক আছে, এদেরকে নাগরিকত্ব যে দেওয়ার ব্যাপারটা যেটা রয়েছে, ঠিক আছে, সেইটা হচ্ছে কি স্যার কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? আর্টিকেল নম্বর 6। ঠিক আছে, আমি আবার বলছি যারা পাকিস্তান থেকে আসছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া, তাদেরকে ভারতের নাগরিকত্ব দিতে হবে। কেন এই ধরনেরই চুক্তি হয়েছিল যখন আমাদের দেশ বিভাজনের চুক্তি হয়। ঠিক আছে, এবং সেইভাবে তোমার হচ্ছে 6 নম্বর আর্টিকেল অনুযায়ী পাকিস্তান থেকে আসা ভারতের নাগরিকদের নাগরিকত্ব প্রদানের কথা বলা রয়েছে। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নম্বর 7 বলছে
যারা ভারত থেকে তোমার হচ্ছে চলে গেছিল, যারা তোমার হচ্ছে ভারত থেকে চলে গেছিল, আশা করি বুঝাতে পারছি, মানে ধরে নাও যে ভারত, এটা ধরে নাও ভারত, এই ভারত থেকে তোমার পাকিস্তানের দিকে গেছিল, ঠিক আছে, ভারত থেকে কোন দিকে গেছিল, পাকিস্তানের দিকে গেছিল, আমি ইয়েলো কালার করে মার্কিং করে দিলাম। বলছে এবার ওরা দেখা হলো আবার ফিরে আসতে চাইছে, ঠিক আছে, আবার কি করতে চাইছে, ফিরে আসতে চাইছে। ফিরে আসতে চাইছে মানে তারা গেছে, তারা ভারত থেকে পাকিস্তানে গেছে, কিন্তু ওখানে গিয়ে ওদের আর ভালো লাগেনি, ঠিক আছে, ওরা মনে করছে যে না ওখানে আমাদের থাকাটা সুইটেবল নয়, আমাদের আবার ভারতে ফিরে আসা বা আমাদের যেটা আগেকার সীমানা রয়েছে সেখানে ফিরে আসলে আমাদের ভালো হবে। তো যদি এই ধরনের যারা একবার পাকিস্তানে চলে গেল আবার দ্বিতীয়বার রিটার্ন করে ভারতে আসে, তাদেরকে নাগরিকত্ব প্রদানের কথা বলা হলো আর্টিকেল নাম্বার কত দেশের, আর্টিকেল নাম্বার 7-এ। দেখো এই কথাটা লেখা আছে, যে ব্যক্তি ভারত থেকে পাকিস্তানে চলে গেছিল তারা যদি পুনরায় ভারতের নাগরিক হতে চায় সেক্ষেত্রে এই ধারা প্রয়োগ করা যেতে পারে বলে রাখা হলো। সেই জন্যই পাকিস্তান এবং বাংলাদেশ থেকে বিশেষ করে এই দেশের সংখ্যালঘু নাগরিকরা ভারতে আসতে পারে। দেখবে যে আমাদের সংখ্যালঘু যারা মানে পাকিস্তান এবং তোমার হচ্ছে বাংলাদেশে যারা সংখ্যালঘু নাগরিক, যেমন হচ্ছে কি স্যার হিন্দু ওখানকার সংখ্যালঘু, শিখ ওখানকার সংখ্যালঘু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এরা যদি মনে করে যে না আমরা ভারতবর্ষে আসবো, ঠিক আছে, সে দেখবে বারে বারে ভারত সরকার তোমার হচ্ছে এদেরকে কিন্তু সুযোগ করে দিয়েছে। কিসের সুযোগ করে দিয়েছে, নাগরিকত্ব সংক্রান্ত সুযোগ করে দিয়েছে, যাতে এরা এখানকার নাগরিকত্ব পায়, ঠিক না। তো এটা কত নম্বর ধারার বলে এই জিনিসটা পাচ্ছে, যারা চলে গেছিল কিন্তু রিটার্ন করছে, সেটা হচ্ছে 7 নম্বর আর্টিকেল। তার 3টে আর্টিকেল পড়া হলো। এরপর 3 নম্বরের পর দেখো আমরা পড়ছি হচ্ছে কত নম্বর, তোমার হচ্ছে 8 নম্বর। 8 নম্বর আর্টিকেল কি বলছে দেখো, 8 নম্বর আর্টিকেল বলছে ভারতের নাগরিক যারা বিদেশে চলে গেছে তাদের বিশেষ কিছু সুবিধার কথা এই ধারাতে বলা রয়েছে। অর্থাৎ যারা বিদেশে চলে গেছে, মানে অর্থাৎ বিদেশে তোমার চলে গেছে মানে হয়তো এখন এনআরআই, হ্যাঁ, কিন্তু ওদেরকেও বিশেষ সুযোগের কথা বলা হচ্ছে, বিশেষ সুযোগের কথা বলা হচ্ছে। কেন হঠাৎ করে ওদেরকে বিশেষ সুযোগের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, কেন ওদেরকে সুযোগের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কারণ বুঝতে পারছো এনারা এখান থেকে চলে গেছে, কিন্তু চলে গেলেও কিন্তু এখনও দেশের প্রতি একটা আবেগ বা একটা টান থাকাটাই স্বাভাবিক, এবং সেই আবেগ বা টানটাকে কাজে লাগিয়ে ভারত সরকার বলতে এটা চেয়েছে যে কেউ যদি ভারতবর্ষে ইনভেস্ট করতে চায় বা ভারতবর্ষে আবার রিটার্ন আসতে চায় এবং তার যে সেখানকার যে জমা পুঁজি থেকে শুরু করে যাই হোক না কেন, ঠিক আছে, এখানে এসে যদি আবার সে যদি নতুন করে শুরু করতে চায় সেটা কিন্তু করতে পারবে। বা কেউ হয়তো মানে এখানে এসে ওইভাবে শুরু না করে শুধুমাত্র বিজনেস করবে ভারতে এসে, তো সেক্ষেত্রে বিদেশের যে টেকনোলজি, বিদেশের যে নিয়ম সেটা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হলে এখানে কর্মসংস্থানের মাত্রা বাড়বে। অতএব এনআরআই যারা রয়েছে তাদের আবেগকে কাজে লাগিয়ে 8 নম্বর আর্টিকেলে তোমার হচ্ছে বিশেষ সুযোগের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, হলো। তারপরে আর্টিকেল নাম্বার হচ্ছে কত স্যার, 9 নম্বর আর্টিকেলে কি বলছে, যে সকল ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে তাদের ভারতের নাগরিকত্ব নিজে থেকে বাতিল হয়ে যাবে। তোমরা এটা সবাই জানো, কোনো ভারতীয় ধরে নাও, কোনো ভারতীয় সে হয়তো ধরে নাও তোমার হচ্ছে সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়েছে, সুইজারল্যান্ড, এবার সে হয়তো ভারত সরকারের কাছে নিজের যে নাগরিকত্ব নিয়েছে সেটাকে হয়তো বলেইনি, ঠিক আছে, কিন্তু জানা মাত্রই বা তোমার হচ্ছে ইমিগ্রেশনের মাধ্যম দিয়ে যখন রিপোর্ট চলে আসছে তখনই কিন্তু তার ভারতের নাগরিকত্ব নিজে থেকে কিন্তু বাতিল হয়ে যাবে। এবং এই বাতিল হয়ে যাওয়ার যে কনসেপ্ট সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল নাম্বার 9। আর্টিকেল নাম্বার 10-এ কি বলছে দেখো, পার্লামেন্ট সব সময় নাগরিকত্ব সংক্রান্ত অর্জন এবং বর্জনের বিভিন্ন নিয়ম তৈরি করতে পারবে। অর্থাৎ আমাদের যে নাগরিকত্ব কীভাবে অর্জন করা যায়, দুটো প্রশ্ন, একটা হচ্ছে নাগরিকত্ব কীভাবে অর্জন হয়, আর কাদের নাগরিকত্ব বাতিল হয়। তো এই দুটো প্রশ্নের উত্তর একদম বিস্তারিতভাবে যদি কোনো জায়গায় লেখা আছে সেটা হচ্ছে কত নম্বর আর্টিকেল, আর্টিকেল নাম্বার হচ্ছে 10, আর্টিকেল নাম্বার 10। 10 নম্বর আর্টিকেলে সেই সম্বন্ধে লেখা আছে। তাহলে স্যার 8 নম্বরে কি পেলাম, যে বিদেশি এনআরআইদের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া। 9 নম্বরে কি বললাম, যে যারা ভারত থেকে বিদেশে চলে গেছে তারা যদি মনে করে যে আবার ভারতবর্ষে তোমার হচ্ছে তাদের যে ব্যবস্থা, ঠিক আছে, চলে গেছে কিন্তু ওরা নাগরিকত্ব হয়তো নিজে সাবমিটই করেনি, সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন জানা মাত্র কিন্তু তাদের ভারতের নাগরিকত্ব কিন্তু তোমার হচ্ছে বিলুপ্ত হবে।
তারপর হচ্ছে কি আর্টিকেল নাম্বার 10, এক্ষেত্রে বলা হচ্ছে নাগরিকত্ব অর্জন এবং বর্জনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম পার্লামেন্ট তৈরি করতে পারবে, এবং নিয়মগুলো কি সেটা কিন্তু কত নম্বর আর্টিকেলে বলা আছে, আর্টিকেল নাম্বার 10-এ বলা আছে। ক্লিয়ার? তারপর দেখো আর্টিকেল নাম্বার 10-এর পর এবার হচ্ছে আর্টিকেল নাম্বার 11। এবার আর্টিকেল নাম্বার 11-তে কি বলছে, আর্টিকেল নাম্বার 11-তে বলছে পার্লামেন্টই একমাত্র নাগরিকত্ব সংক্রান্ত আইন তৈরি করতে পারে, একমাত্র পার্লামেন্টই নাগরিকত্ব সংক্রান্ত আইন তৈরি করতে পারবে। সেই জন্য ভারতবর্ষের ইতিহাসে একমাত্র 1955 সালে, ঠিক আছে, নাগরিকত্ব আইন পাস হয়। একমাত্র একটাই আইন নাগরিকত্ব সংক্রান্ত নাগরিকত্ব আইন পাস হয়। সেটা কত সালে পাস হয়েছিল? 1955 সালে পাস হয়েছিল। এবং এই সময় দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে কি স্যার? জওহরলাল নেহরু, ঠিক আছে, ইনি করেছিলেন। তারপরে তাহলে স্যার সিএ বা অন্যান্য জিনিসগুলো গিয়ে কি, তাহলে স্যার সিএ বা অন্যান্য জিনিসগুলো গিয়ে কি, সিএ এবং অন্যান্য জিনিসগুলো হচ্ছে সবই হচ্ছে কি স্যার? নাগরিকত্ব সংক্রান্ত বিষয়, ঠিক আছে, সিএ এবং অন্যান্য। কিন্তু স্যার ওটা হচ্ছে এই যে 1955 সালে যে আইন তার সংশোধন, অর্থাৎ সংশোধন আইন। এগুলোও আইন কিন্তু সংশোধন আইন, মূল আইন নয়। মূল আইন একটাই এখনো পর্যন্ত ভারতবর্ষে আছে, যেটা 1955 সালে নাগরিকত্ব আইন নামে পরিচিত। ক্লিয়ার? আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি আশা করি। এটা হচ্ছে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নাম্বার 11। মাথায় রাখবে তোমার হচ্ছে পার্লামেন্ট ছাড়া কারোই নাগরিকত্ব সংক্রান্ত কোনো ধরনের হস্তক্ষেপ করার কথা নয়। এমনকি কোনো রাজ্যের বিধানসভাও যদি মনে করে যে আমি নাগরিকত্ব সংক্রান্ত কোনো বিল পাস করবো, সেক্ষেত্রে কিন্তু করতে পারবে না। কেন? এটা হচ্ছে পুরোপুরি পার্লামেন্টের বিষয়, এবং পার্লামেন্টই ঠিক করবে যে কার নাগরিকত্ব থাকবে, কার নাগরিকত্ব থাকবে না। পার্লামেন্টই ঠিক করবে নাগরিকত্ব অর্জনের উপায় এবং বর্জনের উপায়। পার্লামেন্টই ঠিক করবে যদি বিদেশি যারা এনআরআই রয়েছে তাদেরকে কী ধরনের সুযোগ সুবিধা দেবে। পার্লামেন্টই ঠিক করবে যে কোনো বিদেশি যদি আমাদের ভারতবর্ষের নাগরিকত্ব নিতে চায় তার নিয়ম কি হবে। পার্লামেন্ট ছাড়া নাগরিকত্ব সংক্রান্ত কিন্তু কোনো ধরনের হস্তক্ষেপ অন্য কোনো সরকারি ডিপার্টমেন্ট বা অন্য কেউই করতে পারবে না। ক্লিয়ার? এটা কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 11। এবার কতগুলো অন্যান্য টপিক রয়েছে। যেমন টপিক বলতে যেমন আমরা বললাম যে ভারতের নাগরিক। তো এবার ভারতের নাগরিক সম্বন্ধে আমরা তো নর্মালি জানলাম, যারা ভারতবর্ষে ভারতবাসী তারা ভারতের নাগরিক। কিন্তু ভারতবাসী ছাড়াও ভারতবর্ষে আরও কতগুলো নাগরিকের সংজ্ঞা রয়েছে যারা ভারতবর্ষে থাকে, ঠিক আছে। তো এরা কারা এবং এদের সংজ্ঞাকে কি এই জায়গাটাতে দেখো লেখা আছে। যেমন সবার প্রথমে যার সম্বন্ধে লেখা রয়েছে তার নাম হচ্ছে বিদেশি নাগরিক। বিদেশি নাগরিক বলতে যারা নর্মালি ভারতবর্ষে ভিসা নিয়ে থাকছে তাদেরকে বিদেশি নাগরিক বলা হয়ে থাকে। ভিসা নিয়ে পাসপোর্ট এবং নিজের দেশের পাসপোর্ট করে এবং আমাদের দেশে আসার জন্য ভিসা তৈরি করে, এবং ভারত সরকারের তৈরি করা আইন অনুযায়ী এরা বিভিন্ন ধরনের স্বাধীনতা ভোগ করে। অর্থাৎ নাগরিক মানে যারা বিদেশি তারা মানে কি সুবিধা পাবে, এটা তো ভারতের পার্লামেন্টে আইন পাস হয়। তো সেই আইন অনুযায়ী তারা হচ্ছে কি স্যার বিভিন্ন ধরনের স্বাধীনতা ভোগ করে। তো এরা বিদেশি নাগরিক, এরা ইন্টারন্যাশনাল রুলস বা ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী ভিসার মাধ্যম দিয়ে আমাদের দেশে ঘুরতে আসতে পারে, ব্যবসা করতে আসতে পারে, বিভিন্নভাবে কাজে আসতে পারে। এটা হচ্ছে পুরোপুরি লিগালি। এক্ষেত্রে কেউই কিন্তু এরা ভারতের নাগরিক নয়, এরা অস্থায়ীভাবে ভারতবর্ষে আসবে, নিজের কাজ করবে বা নিজের আনন্দ ফুর্তি করবে, তারপরে আবার চলে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার রিফিউজি। রিফিউজি কারা? বলছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে, বা যুদ্ধ বিগ্রহ বা আভ্যন্তরীণ ঝামেলার কারণে কোনো ব্যক্তি নিজের দেশ থেকে যদি ভারতবর্ষে চলে আসে তাদেরকে রিফিউজি বলে। অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেই দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ এসেছে, কিছু লোক হয়তো ভিতরে প্রবেশ করে গেছে, তো এরা হচ্ছে রিফিউজি। অনেক সময় দেখা যেতে পারে যে কিসের ওই দেশে হয়তো যুদ্ধ হয়েছে, সেই কারণে গিয়ে ভয় পালিয়ে চলে এসছে, তাহলে ওদেরকে আমরা রিফিউজি বলবো। অনেক সময় আভ্যন্তরীণ কলহের কারণে সেখান থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য তারা হয়তো ভারতবর্ষে প্রবেশ করে গেছে, তারা হচ্ছে রিফিউজি। অর্থাৎ এরা কোনোভাবে গিয়ে কিসের লিগালি কিন্তু ভারতীয় নয়, এরা শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বা তোমার হচ্ছে কি যুদ্ধ বিগ্রহ হতে পারে বা তোমার হচ্ছে আভ্যন্তরীণ ঝামেলা হতে পারে, এই সকল কারণে এরা ভারতবর্ষে প্রবেশ করে গেছে এবং এই ধরনের নাগরিকদেরকে ভারতের রিফিউজি বলে। মাথা রাখবে এদের নাগরিকত্ব নিয়ে কিন্তু একটা টেনশন কাজ কিন্তু করেই, হলো। তারপর হচ্ছে আসুলাম শিকার, এটা একটু ইংলিশ নাম, মাথা রাখবে আসুলাম শিকার। এই আসুলাম শিকারটা হচ্ছে কি এক ধরনের নাগরিক রয়েছে যারা আন্তর্জাতিক সংরক্ষণের মাধ্যমে আমাদের দেশে বা ভারতবর্ষে আছে। আন্তর্জাতিক সংরক্ষণ মানে ধরে নাও আমাদের কোনো প্রতিবেশী দেশে ঝামেলা হয়েছে, ঠিক আছে। এবার ঝামেলার কারণে হয়তো ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জে কোনো একটা চুক্তি পাস হয়েছে এবং এই চুক্তি অনুযায়ী কিছু নাগরিক হয়তো ভারতবর্ষে থেকে গেছে, তখন কিন্তু ভারত সরকার দেখা গেলো
যেহেতু ইউএনও চুক্তি অনুযায়ী ওরা এখানে আছে, তো অতএব ওদেরকে কিন্তু সরাতে পারছে না। ওরা আন্তর্জাতিক রুলস অনুযায়ী ভারতবর্ষে থাকছে, কিন্তু এরা কিন্তু ভারতের নাগরিক নয়। তো এই ধরনের আন্তর্জাতিক সংরক্ষণের উপরে ভিত্তি করে যখন ভারতবর্ষে তোমার হচ্ছে কোনো নাগরিক থাকে, তখন তাদেরকে আমরা গিয়ে কী বলবো, আসুলাম শিকার। ঠিক আছে, এমনকি তোমাদেরকে বলে রাখি, বিশেষ করে যারা ইমিগ্রেশনের লোক থাকে বিভিন্ন অন্য দেশের, হ্যাঁ, তো এই ইমিগ্রেশনের লোকগুলো কিন্তু হচ্ছে কি কিসের, তোমার হচ্ছে আসুলাম শিকার থাকে। ঠিক আছে, আর একটা হচ্ছে কি কিসের, নাগরিক। নাগরিক বলতে হচ্ছে এটা আমাদের দেশের নাগরিক, ঠিক না। একজন নাগরিক হিসাবে দেশের সমস্ত প্রকার আইন বা অধিকার যা যা রয়েছে, সেটা রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, যে কোনো অধিকার এরা কিন্তু ভোগ করে। তার মানে উপরের যে তিনটা, বিদেশি, হ্যাঁ, রিফিউজি আর আসুলাম শিকার, এরা কিন্তু কেউই কিন্তু হচ্ছে ভারতীয় নয়। ঠিক আছে, এরা শুধুমাত্র কেউ ভারতবর্ষে কাজের জন্য আসতে পারে, ব্যবসার জন্য আসতে পারে, ঘুরতে আসতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে চলে এসেছে, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি স্যার কোনো আন্তর্জাতিক কারণে সংরক্ষণ পাচ্ছে এরা, কিন্তু এরা কেউই কিন্তু ভারতের নাগরিক নয়। ভারতের নাগরিক হচ্ছে কারা, শুধুমাত্র এই শ্রেণীটা, মানে 4 নম্বরটা। এবং এরা আমাদের দেশের যত ধরনের তোমার হচ্ছে কি সুযোগ বা সুবিধা রয়েছে, সেটা রাজনৈতিক হতে পারে, প্রশাসনিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, প্রতিটা সুযোগ সুবিধাই কিন্তু এরা কিন্তু ব্যবহার করতে পারবে। ক্লিয়ার? তাহলে এই হলো তোমার হচ্ছে কি স্যার ভারতবর্ষের নাগরিক। এবার দেখো, আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই তোমার হচ্ছে নাগরিকত্ব আইন সম্বন্ধে বলেছি। আমাদের ভারতবর্ষে কত সালে নাগরিকত্ব আইন পাস হয়েছিল আমি এটাও বলেছি। স্যার 1955 সালে নাগরিকত্ব সংক্রান্ত আইন পাস হয়, এবং এই সময় দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন, দেশের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে জওহরলাল নেহরু, ঠিক না। এবং জওহরলাল নেহরু যে তোমার হচ্ছে নাগরিকত্ব অর্জনের যে বিষয়গুলোকে মানে ডিসকাস করেছিল, ঠিক আছে, বা যেগুলো নিয়ম তৈরি করেছিল, বা সেগুলো এখন কিন্তু বারে 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 কি হচ্ছে, সংশোধন হচ্ছে, সেগুলোকে নিয়ে আমরা কিন্তু এখানে জানবো। যেমন ধরো এখানে মানে এই অনুযায়ী, এই আইন অনুযায়ী আমরা নাগরিকত্ব অর্জন আর বর্জনের সমস্ত বিষয়গুলো জানবো। তো সবার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে নাগরিকত্ব অর্জন। তো এখানে দেখো লেখা আছে নাগরিকত্ব অর্জনের উপায়সমূহ, আছে না, জন্ম অনুযায়ী মানে বলছে 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে যে কোনো ব্যক্তি যদি জন্মগ্রহণ করে তারা তাদের পরিবারের ভারতের নাগরিকত্ব সরাসরি পাবে। অর্থাৎ 1950 থেকে 87 সালের মধ্যে যে কোনো ভারতের নাগরিক যে ভারতে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণের কোনো একটা অবশ্যই প্রমাণ লাগবে, যদি থাকে তাহলে তার বা তার পরিবার কিন্তু পুরোপুরি ভারতের নাগরিক। ঠিক আছে, এটা হচ্ছে জন্মসূত্র অনুযায়ী। বংশগত অনুযায়ী, আচ্ছা, জন্মসূত্রকে ইংরেজিতে কি বলছে, বাই বার্থ, আর জন্মগতকে তোমার হচ্ছে ইংরেজিতে কি বলে, বাই ডিসেন্ট। ঠিক আছে, বাই ডিসেন্ট কি বলছে, একজন ব্যক্তি যিনি 1950 সালের 26শে জানুয়ারি থেকে 1992 সালের 10ই ডিসেম্বরের মধ্যে বাইরে জন্মগ্রহণ করে থাকলে, ঠিক আছে, যদি তার বাবা বা ভারতের যদি নাগরিকত্বে পায় বা ছিল, সেক্ষেত্রে সেই ব্যক্তি ভারতের নাগরিকত্ব পাবে। অর্থাৎ বংশগতভাবে কারা পাবে, যারা 1950 সাল থেকে শুরু করে 1992 সালের মধ্যে তোমার হচ্ছে ভারতের নাগরিক, তার বাবা বা তার মা এরা কেউ ছিল, ঠিক আছে, তার বাবা বা মা কেউ ছিল, হয়তো সেই ব্যক্তিটা বিদেশে হয়তো জন্মগ্রহণ করেছে, যেহেতু তার বাবা বা মা এখানে ছিল, সে কারণে সে বংশ পরম্পরায় সে এখানকার নাগরিকত্ব পাবে। এই যে বংশ পরম্পরায় এখানকার নাগরিকত্ব পাওয়া, এটাকে বলছে বাই ডিসেন্ট, হলো। তারপরে হচ্ছে কি স্যার, বাই রেজিস্ট্রেশন কথাটা মানে যে কোনো ব্যক্তি ভারত সরকারের ইমিগ্রেশন দপ্তরের কাছ থেকে রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে নাগরিকত্ব পাবে। অর্থাৎ তোমার হচ্ছে, তুমি যদি মনে করো যে ভারতের নাগরিকত্ব নিতে চাও, তুমি বিদেশি আছো, তুমি ওখানে ফর্ম ফিল আপ করো, সেক্ষেত্রে তুমি নাগরিকত্ব পেতে পারো। কিন্তু স্যার মাথা রাখবে, মানে চাইলে আর পেয়ে যাবার সে ব্যাপারটা নেই। বলছে এই ক্ষেত্রে কি স্যার, তোমাকে 7 বছর ভিসা নিয়ে আগে ভারতে থাকতে হবে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেই বিদেশি নাগরিকের কথা বললাম যে সে দেশের তোমার যে পাসপোর্ট নিয়ে আর আমাদের দেশের ভিসা নিয়ে হয়তো 7 বছর যদি ভারতবর্ষে থাকে, এবং সেই 7 বছরে তার বিরুদ্ধে যদি কোনো আইন বিরুদ্ধে যদি কোনো তোমার হচ্ছে কি স্যার কোর্ট অপরাধ যদি না থাকে, ঠিক আছে, তাহলেই সে অ্যাপ্লাই করতে পারবে। এবং সে যদি অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তার অ্যাপ্লাই তোমার হচ্ছে অ্যাকসেপ্ট করা যেতে পারে। কিন্তু শর্ত একটাই, এটা 7 বছর ভিসা নিয়ে থাকতে হবে। এটা মাথা রাখবে, আগে ছিল হচ্ছে 5 বছর, এখন ওইটাকে করে দেওয়া হচ্ছে কত বছর স্যার, 7 বছর।
তারপর হচ্ছে বাই তোমার ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন মানে হচ্ছে কি প্রাকৃতিক উপায়। এক্ষেত্রে কোনো বিদেশি নাগরিক ভারতের আইন বিরুদ্ধ উপায় করে প্রবেশ করলে পরবর্তীতে ভারত সরকার সাধারণ পার্লামেন্টে আইন অনুযায়ী তাকে ভারতের নাগরিকত্ব দিতে পারে। তাহলে আমরা এখানে বুঝলাম গিয়ে কি ভারতের তোমার হচ্ছে পার্লামেন্ট তার হচ্ছে তোমার হচ্ছে বিদেশিকে নাগরিকত্ব দিতে পারবে। ঠিক আছে, মাথায় রেখে দেখলো ও হয়তো ভারতে ছিলই না, হয়তো রিফিউজি টাইপের, কিন্তু পার্লামেন্ট হয়তো যদি মনে করে যে ওদেরকে ভারতের নাগরিকত্ব দিবে। এটা বাই যে কি স্যার প্রাকৃতিক উপায়, বাই ন্যাচারালাইজেশন। এই যেমন ছিটমহলের কনসেপ্টটা এইভাবে হয়। ছিটমহল যখন হলো, ঠিক আছে, ছিটমহলের যখন রেজিস্ট্রেশন হলো, ঠিক আছে, তাদের মধ্যে থেকে বাংলাদেশের কিছু ছিটমহল ভারতে এসে অংশগ্রহণ করলো, তারা ভারতের নাগরিকত্ব পেল। ঠিক আছে, তারপরে হচ্ছে কি স্যার ইনকর্পোরেশন অফ টেরিটরি। ইনকর্পোরেশন অফ টেরিটরি কথাটার মানে হচ্ছে কোনো ভূখণ্ড ভারতের সাথে যুক্ত হতে চাইবে। ঠিক আছে, কোনো ভূখণ্ড ভারতের সাথে যুক্ত হতে চাইবে, যেমন ধরো হচ্ছে কোনো বিদেশি ভূখণ্ড ভারতের সাথে যদি যুক্ত হতে চায় সেক্ষেত্রে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া যেতে পারে, কিন্তু স্যার মাথা রাখবে পার্লামেন্ট যদি আইন তৈরি করে তাহলে হবে এটা। এই ধরনের কোথায় আছে স্যার সিকিমে হয়েছে, কারণ তোমরা জানো যে সিকিম 1975 সালে ভারতের সাথে যুক্ত হয়। গোয়াতে হয়েছে, গোয়া 1960 সালে ভারতের সাথে যুক্ত হয়। পন্ডিচেরিতে হয়েছে স্যার, পন্ডিচেরিও মনে হয় 1959 না 60 সালে তোমার ভারতের সাথে যুক্ত হয়। অর্থাৎ পন্ডিচেরি হচ্ছে ফ্রান্সের ছিল, তারা ভারতের সাথে যুক্ত হলো, তাদেরকে ভারতের নাগরিকত্ব নিতে হবে, পার্লামেন্ট আইন করে তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়েছে। তারপরে ধরো গোয়া, হ্যাঁ সেম পর্তুগিজ ছিল, তারা ভারতের নাগরিকত্ব পেয়েছে। সিকিম এরা তো আলাদাই সেপারেট ছিল, এরা ভারতের সাথে যুক্ত হয়েছিল 1975 সালে, তারা ভারতের নাগরিকত্ব পেয়েছে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। তাহলে এই হলো তোমার হচ্ছে কি নাগরিকত্ব অর্জনের উপায়। ঠিক আছে, এবার হচ্ছে নাগরিকত্ব অর্জনের উপায়ের পর এবার দেখো নাগরিকত্ব বর্জনের উপায়। নাগরিকত্ব বর্জনের উপায় এটাও স্যার আর্টিকেল নাম্বার 10-এ বলা রয়েছে। নাগরিকত্ব বর্জনের উপায় কটা পদ্ধতি রয়েছে? 3টা পদ্ধতি। একটা হচ্ছে ত্যাগ পদ্ধতি, একটা হচ্ছে সমাপ্তি পদ্ধতি, একটা হচ্ছে বঞ্চনা পদ্ধতি। ত্যাগ পদ্ধতিকে কি বলা হয় স্যার? রিনিউসিয়েশন বলা হয়। সমাপ্তি পদ্ধতিকে কি বলা হয় স্যার? তোমার টার্মিনেশন বলা হয়। আর বঞ্চনা পদ্ধতিকে কি বলা হয় স্যার? ডিপ্রাইভেশন বলা হয়। ঠিক আছে, এর মধ্যে থেকে প্রথমটা হচ্ছে কি স্যার? ত্যাগ পদ্ধতি। ত্যাগ পদ্ধতি কাকে বলে? বলছে কেউ অন্য দেশে নাগরিকত্ব নিয়ে নিলে সেক্ষেত্রে ভারতের নাগরিকত্ব তোমার হচ্ছে ত্যাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা আর্টিকেল নাম্বার সম্ভবত 9 পেলাম যে ভারতের নাগরিকত্ব ছিল কিন্তু অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছি, তাহলে অটোমেটিক তার ভারতের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এবং এই যে অটোমেটিক ভারতের নাগরিকত্ব যে বাতিল হয়ে যাওয়া, এটা হচ্ছে ত্যাগ পদ্ধতি। মানে এক্ষেত্রেও ভারতের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিল, এইভাবে ভারতের নাগরিকত্ব তার চলে যেতে পারে। হলো 2 নম্বর হচ্ছে সমাপ্তি পদ্ধতি। সমাপ্তি পদ্ধতি মানে হচ্ছে টার্মিনেশন পদ্ধতি। এক্ষেত্রে কি বলছে কেউ যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নেয় সেক্ষেত্রে ভারত সরকার তার নাগরিকত্ব বাতিল করে দিতে পারে। এটাই কিছুক্ষণ আগে আমরা আর্টিকেল নাম্বার 9-এও পড়ছিলাম স্পষ্টভাবে, এটাই অ্যাকচুয়ালি আর্টিকেল নাম্বার 9-এর। কেউ যদি ভারতের নাগরিকত্ব হয়তো ছিল কিন্তু দেখা গেলো সে ভারত সরকারকে না জানিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিয়েছে। ঠিক আছে, যখন ভারত সরকারকে না জানিয়ে অন্য দেশের, এর আগেরটা মাথা রাখবে, জানিয়ে বাই রেজিস্ট্রেশন করে বলছে আমি ভারতের নাগরিকত্ব ছাড়লাম এবং এই দেশের নাগরিকত্ব নিলাম, তো এটা হচ্ছে ত্যাগ। আর যখন ভারত সরকারকে না জানিয়ে তোমার হচ্ছে অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নেবে, ভারত সরকার তখন তার নাগরিকত্বকে বাতিল করে দেবে, তখন এই বাতিলটাকে বলছে টার্মিনেশন। এটা টার্মিনেশন কেন? তার পিছনে একটাই কারণ, যেহেতু সে জানাইনি, আর কি সে যদি জানাতো তাহলে ওটা কি স্যার ত্যাগ পদ্ধতি বা তোমার হচ্ছে রিনিউসিয়েশন। ঠিক আছে, এরপর হচ্ছে কি স্যার বঞ্চনা পদ্ধতি। বঞ্চনা পদ্ধতি কথাটার মানে হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে ডিপ্রাইভেশন। ডিপ্রাইভেশন মানে যদি কোনো কেউ যদি অন্যায় করে ভারতের নাগরিকত্ব অর্জন করে, হ্যাঁ, এবং ভারত বিরোধী কাজ করে, সেক্ষেত্রে ভারতের সংবিধান মানতে চান না, তো 7 বছরের রেজিস্ট্রেশনের সময়কালে বিভিন্ন ধরনের অপরাধের যোগসূত্র পেলে ভারত সরকার সেক্ষেত্রে তার নাগরিকত্ব ত্যাগ বা তোমার হচ্ছে না দেওয়ার কথা ঘোষণা করতে পারে। অর্থাৎ মানে তার মানে সে রাষ্ট্রের প্রতি বঞ্চনা করেছে, এখানে মানে রাষ্ট্র ব্যক্তির প্রতি বঞ্চনা করেনি, সে রাষ্ট্রের প্রতি বঞ্চনা করেছে। কোনো ব্যক্তি ধরে নাও যে কি স্যার হয়তো হয়তো ভারতেরই লোক, ঠিক আছে, কিন্তু রাষ্ট্র বিরোধী কাজ করছে, তাহলে কি স্যার তার নাগরিকত্বকে মানে রাষ্ট্রের প্রতি যেহেতু বঞ্চনা করছে অতএব তার নাগরিকত্ব বাতিল করে দাও। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার হচ্ছে কি স্যার ভারতের নাগরিকত্ব বাতিল হতে পারে। তো ভারতের নাগরিকত্ব বাতিল হওয়ার পদ্ধতি হচ্ছে 3টা। একটা হচ্ছে ত্যাগ পদ্ধতি, একটা হচ্ছে সমাপ্তি পদ্ধতি, আর একটা হচ্ছে বঞ্চনা পদ্ধতি। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি। এরপরে দেখো, এখনো পর্যন্ত আমি তোমাদেরকে আগেই বলেছি যে 1955 সালের যে আইনটা রয়েছে সেই আইনটাই একমাত্র আইন। এই আইন কিন্তু পরবর্তীতে নতুন কোনো আইন হয়নি, ঠিক না?
এই আইন এখনো পর্যন্ত 6 বার সংশোধন হয়েছে, 6 বার সংশোধন হয়েছে। তো বলছে 1955 সালের আইন 6 বার যে সংশোধন হয়েছে, তো কত কত সালে, এর মধ্যে থেকে লক্ষ্য করো তোমার হচ্ছে 5টা সাল এখানে লেখা রয়েছে। কত কত? একটা হচ্ছে 1986, একটা হচ্ছে কি স্যার 1992, একটা হচ্ছে 2003, একটা হচ্ছে 2005, আর একটা হচ্ছে 2019। এই 2019-এর আইনটাকে সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে পরিচিত, ঠিক না? তা আমি বলতে চাইছি স্যার, এই যে 2019 সালের আইনটাকে নিয়ে যে এত রাজনৈতিক নেতাদের মধ্যে তোমার হচ্ছে মাথা ব্যথা, ঠিক আছে, বাস্তবে স্যার এই প্রথম যে তোমার হচ্ছে আমাদের দেশে তোমার হচ্ছে পরিবর্তন হয়েছে এমন কোনো ব্যাপার নয়। এর আগেও স্যার আমাদের দেশে গিয়ে কি স্যার সংশোধন হয়েছে, এবং যতবার সংশোধন হয়েছে 86, 92, 2003, 2005, প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে তোমার হচ্ছে বিশেষ করে যারা সংখ্যালঘু তাদেরকে বিশেষ সুযোগ করে তোমার হচ্ছে আমাদের দেশের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের এত নাগরিক কেন? হিন্দু তোমার হচ্ছে যারা রয়েছে সনাতনী, তারাও তো প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে এসেছে, এবং বাংলাদেশ থেকে এসে তারা কিন্তু অলরেডি এখানকার নাগরিকত্ব পেয়েছে, ঠিক আছে। এবং নাগরিকত্ব পাওয়ার পিছনে মূল কারণ এটাই যে আর্টিকেল নাম্বার 7, তারা বাংলাদেশে গেছিল বা পূর্ব পাকিস্তানে ছিল, ওখান থেকে রিটার্ন করছে, তো ওদেরকে নাগরিকত্ব দেবে। এই যে নাগরিকত্ব যে দেবে সেটার জন্য সংশোধন যে পদ্ধতি, ঠিক আছে, 86-তেও হয়েছে, 92 হয়েছে, 3-এও হয়েছে, 5-এ হয়েছে, 2019-এ হয়েছে। এটা কোনো নতুন বিষয় নয়। আমি যদি ভুল না বলি অদূর ভবিষ্যতেও হবে। কেন অদূর ভবিষ্যতেও হবে স্যার? কারণ এই সংখ্যালঘু সমস্যা যেটা রয়েছে, ঠিক আছে, সেই সংখ্যালঘু সমস্যা যতদিন সমাধান হবে না, বিশেষ করে আর্টিকেল নাম্বার 7, ঠিক আছে, এই আর্টিকেল নাম্বার 7-এর যে তোমার কন্টিনিউয়েশন, এটা যতদিন থাকবে, কন্টিনিউয়েশন যতদিন থাকবে ততদিন তোমার হচ্ছে কি স্যার এই ধরনের সংশোধন পদ্ধতি আসতেই থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী যারা রাষ্ট্র রয়েছে সেখানকার ব্যক্তিদেরকে, বিশেষ করে সংখ্যালঘুদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করে দেওয়ার মানে ব্যবস্থা বিভিন্ন সময় হয়েছে। তো স্যার এখনো পর্যন্ত 1955 সালের আইন একটাই আইন। এটা কার সময় হয়েছিল? আমরা অলরেডি আগেই বলেছি, জওহরলাল নেহরুর সময়, জওহরলাল নেহরুর সময়, ঠিক না? আর স্যার প্রায় 5 বার বা 6 বার সংশোধন হয়েছে এখনো পর্যন্ত, ঠিক আছে। তারপরে নেক্সট এবার বলছে নাগরিকত্ব তোমার হচ্ছে বর্জনের কতগুলো উপায়, ঠিক আছে, বা ভারতবর্ষের নাগরিকত্ব সংক্রান্ত কতগুলো বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, ওগুলো তো হয়ে গেল। এবার আমাদের নাগরিকত্ব সংক্রান্ত বেশ কিছু বৈশিষ্ট্য আমরা এবার এখানে দেখবো। দেখো কি কি বলছে। বলছে ভারতে সর্বপ্রথম এনপিআর হয়েছিল 1951 সালে। এনপিআর, এই যে একটা কনসেপ্ট, অনেকে এনপিআর সম্বন্ধে বুঝোই না। এনপিআর কথাটার মানে হচ্ছে কি স্যার? ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে এক কথায় সারা দেশ জুড়ে তোমার হচ্ছে একটা গবেষণা মানে গণনা করা হচ্ছে যে আমাদের দেশে কতজন নাগরিক রয়েছে এবং তাদের নাম কি, তাদের বাড়ি কোথায়, তারা কোথায় থাকে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যারা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের নাগরিক শুধু তারা নয়, যারা বিদেশি অন্তত 6 মাস, দেখো লেখা আছে ভারতের নাগরিক ছাড়াও যারা 6 মাস ধরে ভারতবর্ষে থাকছে কি নিয়ে, বিদেশি ভিসা নিয়ে, তাদেরও নাম এখানে রেজিস্ট্রেশন হয়। তাহলে এনপিআরটা কি? এনপিআরটা শুধুমাত্র একটা রেজিস্ট্রেশন, আর কিচ্ছু নয়। এমনকি তোমাদেরকে বলে রাখি, আমাদের দেশে অলরেডি একবার এনপিআর হয়ে গেছে, এবং কত সালে হয়েছে? 1951 সালে হয়েছে। আমাদের দেশে অলরেডি একবার এনপিআর হয়ে গেছে, সেটা কত সালে হয়েছে? 1951 সালে হয়েছে। হলো? তারপরে এবার দ্বিতীয় কথা বলি স্যার, হচ্ছে এনআরসি। অনেকেই এনআরসি নিয়ে ভুল কনসেপ্ট মানে তোমার হচ্ছে বাতাবরণ তৈরি করে রাখে। এনআরসি কথাটা মানে কি স্যার? এনআরসি মানে হচ্ছে ন্যাশনাল রেজিস্টার তোমার হচ্ছে অফ সিটিজেনশিপ। এটাও কত সালে হয়েছিল স্যার? এটা 1951 সালে হয়েছিল। হলো? মাথায় রাখবে, এক্ষেত্রে যারা ভারতবর্ষে এনআরসি হলেও শুধুমাত্র আসামে এনআরসি হয়নি। সর্বশেষে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী 2019 সালে আসামে এনআরসি হয়েছিল। আচ্ছা, আমরা দেখেছি কি স্যার এনপিআর হয়েছে ভারতবর্ষে কত সালে হয়েছে? 1951 সালে। এনপিআর অনুযায়ী কি হলো স্যার? পপুলেশন রেজিস্ট্রেশন হলো। সেই রেজিস্ট্রেশন অনুযায়ী এবার এনআরসি হলো। এনআরসি কথাটা মানে হচ্ছে কি স্যার? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। অর্থাৎ এবার এদের মধ্যে থেকে বিদেশিগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো এবং ভারতের নাগরিকদেরকে নিয়ে তোমার হচ্ছে কি স্যার এনআরসি করা হলো, যে কারা ভারতের নাগরিক, ঠিক আছে, তাদের জন্মকুণ্ডলী কি, তারা ভারতবর্ষে কতদিন ধরে আছে বা কিভাবে আছে, ঠিক আছে,
তারা বিশেষ মানে তারা সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, শুধুমাত্র ওই নাগরিকত্ব নিব আর দিব বলে এনআরসি হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে, তারা সুযোগ সুবিধা পাচ্ছে কিনা ভারতের নাগরিক হিসাবে। তো সেই জিনিসটা তোমার হচ্ছে এনআরসির মাধ্যম দিয়ে রেজিস্ট্রেশন হয়। বলছে ভারতবর্ষে এখনো পর্যন্ত একবারই এনআরসি হয়েছে, যার নাম হচ্ছে 1951 সালে। সেই সময় 1951 সালে সব রাজ্য হয়ে গেল, উত্তর পূর্বে তখন সব থেকে বেশি গণ্ডগোলীয় জায়গা ছিল হচ্ছে আসাম, সে আসামে এনআরসি হয়নি। শেষমেশ এই এনআরসি নিয়ে তোমাদেরকে বলে রাখি, 1951 সালে এনআরসি আবার রাজীব গান্ধী করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানের কারণে সেই সময় কিন্তু তোমার হচ্ছে সম্ভবত 86 না 87 সালে তোমার হচ্ছে আসামে এনআরসি করা সম্ভব হয়নি। শেষমেশ 2019 সালে আসামে সুপ্রিম কোর্টের অর্ডারে, এটা কিন্তু কেন্দ্র সরকারের জন্য নয়, সুপ্রিম কোর্টের অর্ডারে তোমার হচ্ছে কি হয়েছে, এনআরসি হয়েছে। কোথায় এনআরসি হয়েছে? আসামে এনআরসি হয়েছে। বুঝতে পারলাম? এবার কথাটা হচ্ছে কি স্যার, টপিক নাম্বার হচ্ছে 7, এই মানে তারপরে বলছে ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী এনআরআইরা বিশেষ কতগুলি সুযোগ সুবিধা পেয়ে থাকে, এটা জানো। অলরেডি আমরা আর্টিকেল নাম্বার 8 করতে গিয়ে আমরা বলেছি যে যারা বিদেশি, যারা ভারত থেকে চলে গেছে, তারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। কেন পাই তার পিছনে মূল কারণ তোমরা জানোই যে আমাদের ভারতবর্ষে এমনিতেই তোমার হচ্ছে ইনভেস্টমেন্ট বা হচ্ছে কি স্যার কাজের স্কোপ অনেক কম, সেই তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তো এরা যেহেতু বিদেশে গিয়ে সেখানকার টেকনোলজিকে অ্যাডপ্ট করেছে, সেখানকার ব্যবসাকে অ্যাডপ্ট করেছে, তারা যদি আমাদের দেশে এসে ব্যবসা করে তাহলে কী হবে স্যার, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এফডিআই আসবে, ঠিক আছে। তো অতএব এই এনআরআই তো প্রচুর ধনীশালী হয়, এরা বাই জেনারেশন, এক জেনারেশন বা 2 জেনারেশন ধরে হয়তো বিদেশেই আছে। তো এদের অর্থ, এদের বুদ্ধিকে ভারতের মেধার সাথে কাজে লাগিয়ে ভারতে উন্নত করার জন্যই বিশেষ করে এই এনআরআইদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়, ঠিক আছে। এরপরেও এই এনআরআই ছাড়াও আরেক ধরনের কার্ড রয়েছে ভারতবর্ষে, যার নাম হচ্ছে ওসিআই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, ওসিআই, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে ওসিআই এর ফুল ফর্ম কি? ওসিআই ফুল ফর্ম হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, ঠিক আছে। ওভারসিজ সিটিজেনশিপ মানে হচ্ছে কি বলছে, গোটা বিশ্বের ইউরোপ এবং আমেরিকার সব মিলিয়ে প্রায় 16টা দেশ এমন রয়েছে, ঠিক আছে। এই 16টা দেশের মানুষকে ওসিআই বলে একটা কার্ড দেওয়া হয়ে থাকে। এবার কথা হচ্ছে স্যার ওসিআই কার্ডটা কি? ওসিআই কার্ডটা হচ্ছে এমন একটা কার্ড, এই কার্ডের ফলে তারা একদিকে যেমন বিদেশি নাগরিক, ঠিক আছে, তার সাথে সাথে আমাদের দেশেরও স্যার নাগরিকত্বের কিছু কিছু সুযোগ সুবিধা এরা পেয়ে থাকে, মানে অনেকটা আমেরিকার ডুয়াল সিটিজেনশিপের মতো। তবে মাথা রাখবে এই 16টা দেশ বাদ দিয়ে আর কেউ কিন্তু ওসিআই না মানে হচ্ছে পায় না। অর্থাৎ এই 16টা দেশ যে রয়েছে, এই 16টা দেশের যারা এনআরআই তারাই শুধুমাত্র ওসিআই পায়। তবে স্যার মাথা রাখবে সম্প্রতি ভারত সরকার কানাডা, ঠিক আছে, কানাডার থেকে তোমার হচ্ছে এই ওসিআই যে সুযোগ, কানাডার যারা তোমার হচ্ছে এনআরআই নাগরিক তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। বিশেষ করে খালিস্তানি সংস্থার কারণে ভারত সরকারের তরফ থেকে এই পদক্ষেপটা নেওয়া রয়েছে। তো আমাদের এমনি একক নাগরিকত্ব, কিন্তু স্যার 16টা ইউরোপীয় এবং আমেরিকান উন্নত দেশের জন্য হচ্ছে আমাদের তোমার হচ্ছে কি স্যার ডুয়াল নাগরিকত্ব রয়েছে। কিন্তু ডুয়াল নাগরিকত্ব মানে এটা নয় যে তার স্যার ওসিআই কার্ড দিয়ে ভারতবর্ষে যা ইচ্ছে তাই করে বেড়াতে পারবে, তার একটা লিমিটেশন আছে। কিন্তু এটা নয় যে সব ধরনের, আমি একজন সাধারণ নাগরিক হয়ে ভারতবর্ষে যে সুযোগ বা সুবিধা পাবো, ওসিআই কিন্তু ততটা পাবে না, তার থেকে কম পাবে। ক্লিয়ার? তারপর হচ্ছে কি স্যার, তারপর হচ্ছে ভারতের নাগরিক সমস্যার সমাধানের জন্য জওহরলাল নেহরু এবং তোমার হচ্ছে জওহরলাল নেহরু হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল। এদের দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল। কত সালে এই চুক্তি হয়েছিল? 1951 সালে চুক্তি হয়েছিল। এবং এই চুক্তিটার নাম হচ্ছে কি স্যার, নেহরু লিয়াকত চুক্তি, ঠিক আছে, নেহরু লিয়াকত চুক্তি। এবার কথা হচ্ছে স্যার নেহরু লিয়াকত চুক্তিটা হচ্ছে কি? নেহরু লিয়াকত চুক্তিটা হচ্ছে তোমার নিশ্চয়ই জানো যে স্যার ভারত স্বাধীনতা পেয়েছে 1947 সালে। তারপরে দুটো দেশের মধ্যে স্বাধীনতার পর তোমার হচ্ছে উদ্বাস্তু সমস্যাটা সব থেকে বড় আকার ধারণ করে। শেষমেশ আমি কিছুক্ষণ আগে বললাম যে 1949 সালের 26শে নভেম্বর যখন আমাদের সংবিধান গৃহীত হলো, তখনই তোমার হচ্ছে নাগরিকত্ব বিষয়টাকে আমাদের গ্রহণ করা হলো এবং দ্রুত যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে আসছিল তাদের নাগরিকত্বের ব্যবস্থা করা হলো। তারপরেও স্যার যেহেতু সেই সময় টেকনোলজি বা কোনো কিছু ছিল না, ভারতবর্ষের অনেক মানুষ থেকে গেছিলো যাদেরকে নাগরিকত্ব দেওয়া সম্ভব হচ্ছিল না। পাকিস্তানের অবস্থা তো আরও খারাপ। তো অতএব তাদের মানে এই কারণে দুটো দেশের সীমানাতে অনেক মানুষ থেকে গেছিলো যাদের নাগরিকত্বকে মানে চিহ্নই করা যাচ্ছিল না। এর ফলে
ভারত এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের হচ্ছে জওহরলাল নেহরু এবং পাকিস্তানের হচ্ছে মোহাম্মদ ইকবাল দুজনের মধ্যে 1951 সালে একটা চুক্তি হয়েছিল। এই চুক্তিটার নাম হচ্ছে কি স্যার, লিয়াকত তোমার হচ্ছে নেহরু চুক্তি বা তোমার হচ্ছে নেহরু লিয়াকত চুক্তি। এবং এই চুক্তিটার মূল মোটিভই ছিল হচ্ছে কি স্যার, উদ্বাস্তু সমস্যার সমাধান করা। ক্লিয়ার? তারপরে হচ্ছে কি স্যার 1951 সালের তোমার হচ্ছে সিএ কত সালে আইন পাস হয়েছিল? 2019 সালে। অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে সিএ হচ্ছে কি স্যার 1955 সালের আইনেরই, ঠিক আছে, একটা সংশোধন, একটি সংশোধন। আচ্ছা, এই সংশোধন কি বলছে? বলছে এই সংশোধন আইন অনুযায়ী বলছে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানকার যারা হচ্ছে সংখ্যালঘু ওখানকার সংখ্যালঘু কে? হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন। ঠিক আছে, তো এরা যদি ভারতের নাগরিকত্ব পায় সেক্ষেত্রে সিএ আইন অনুযায়ী তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে আর কি। ঠিক আছে, এইটাই করা হলো। কত সালে করা হলো? 2019 সালে করা হলো এই আইনটা। হ্যাঁ, নরেন্দ্র মোদী সরকার থাকার সময় এই সিএ আইন পাস করা হয়। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এদের জন্য এই ধরনের তোমার হচ্ছে হঠাৎ করে সংরক্ষণ কেন? আমি কিছুক্ষণ আগে বলেছি স্যার, এর জন্য হচ্ছে আর্টিকেল নাম্বার 7 হচ্ছে দায়ী। হ্যাঁ, বা দায়ী বা মানে প্রতিজ্ঞাবদ্ধ। আর্টিকেল নাম্বার 7-এ কি বলা হচ্ছে যে যারা ভারতের নাগরিক, ভারত থেকে তোমার হচ্ছে চলে গেছিল, ওরা আবার রিটার্ন করতে চাইছে। এবার রিটার্ন কেন করতে চাইবে? ঠিক আছে, তার মানে একসময় এরা ভারতের নাগরিক ছিল, এবার রিটার্ন করতে চাইছে। কেন করতে চাইবে? তার নিশ্চয়ই কোনো রাজনৈতিক বা আর্থিক বা সামাজিক যে সমস্যাগুলো হচ্ছে সেই কারণে। এবং সেই সমস্যা নিশ্চয়ই যারা সংখ্যাগুরু তাদের হয় না। বিশেষ করে স্যার যেগুলো হচ্ছে সমাজ কল্যাণমূলক রাষ্ট্র, সেখানে তো সংখ্যালঘুদেরও হয় না। যেমন উদাহরণ হচ্ছে আমাদের ভারত। আমাদের দেশে যারা সংখ্যালঘু রয়েছে দেখবে যে খুব স্বাধীনতার সাথেই কিন্তু আছে। কিন্তু সব দেশে যে এই স্বাধীনতা সংখ্যালঘুরা পায় সেটা নয়। আমাদের প্রতিবেশী দেশগুলোতে কিন্তু সংখ্যালঘু বলতে গিয়ে কি স্যার, হিন্দু, তোমার হচ্ছে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ, এরা যদি মনে করে যে না আমরা তোমার হচ্ছে কি ভারতবর্ষে আসবো, সেক্ষেত্রে আসতে পারবে। এক্ষেত্রে আর্টিকেল নাম্বার 7 প্রয়োগ হয়, কিন্তু স্যার ওটা ডাইরেক্টলি কোনো জায়গায় নাম আসে না। এক্ষেত্রে গিয়ে কি স্যার, সিএএ অ্যাক্ট নতুন করে তৈরি করা হয়েছে। কত সালে স্যার? 2019 সালে। এবং এই আইন অনুযায়ী তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। এবং এটা হচ্ছে 1955 সালের আইনেরই সংশোধন, এই কথাটা মাথায় রাখবে। তারপরে জি নম্বর কি বলছে, ভারতবর্ষের নাগরিকত্ব বিষয়টি শুধুমাত্র পার্লামেন্টই থাকে। মাথায় রাখবে, এটা কেন্দ্র তালিকাভুক্ত বিষয়। ঠিক আছে, যেহেতু কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়, শুধুমাত্র পার্লামেন্টই দেখতে পাবে, কেন্দ্র সরকারই দেখতে পারবে। এবং স্যার এটা হোম মিনিস্ট্রির আন্ডারে তোমার হচ্ছে পুরোপুরি বিষয়টা থাকে। কেন স্যার? রাষ্ট্রের নিরাপত্তা পুরোপুরি হচ্ছে হোম মিনিস্ট্রির দায়িত্ব। তো অতএব ভারতের গৃহমন্ত্রক বিদেশে অবস্থিত বিভিন্ন হাই কমিশনারের যোগসূত্র তৈরি করে নাগরিকত্ব অর্জন এবং বর্জনের ব্যাপারটা সুনিশ্চিত করে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে গৃহমন্ত্রক বা হোম মিনিস্ট্রি এটাকে ঠিক করে। তো আজকে নাগরিকত্ব কারা পাবে এবং কারা পাবে না, এটা ঠিক করে হচ্ছে কি স্যার, হোম মিনিস্ট্রি। এবং কাদের সাথে আলোচনা করে যে এই যে আজকে বিশ্বে যে তোমার হচ্ছে 182টা দেশ রয়েছে বা 183টা দেশ রয়েছে, প্রতিটা দেশে ভারতবর্ষে হাই কমিশনার রয়েছে। সেই কমিশনারের যারা অফিসার্স রয়েছে, ঠিক আছে, সেখানকার সুযোগ সুবিধা এবং প্রতিটারই তোমার হচ্ছে কি পর্যালোচনা করার মাধ্যম দিয়ে ভারতের নাগরিকত্ব অর্জন এবং বর্জন সংক্রান্ত নিয়ম তোমার হচ্ছে পার্লামেন্ট করে থাকে। এবং তার খসড়া কাগজ হোম মিনিস্ট্রি কিন্তু তৈরি করে। ঠিক আছে, তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি নাগরিকত্ব অর্জন বা বর্জনের নিয়ম। তো এই হলো আজকের চ্যাপ্টার নাম হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে নাগরিকত্ব। এটা ভারতবর্ষ সংবিধানের পার্ট নম্বর 2 আর্টিকেল নম্বর 5 থেকে 11-তে রয়েছে। ঠিক আছে, এবং এই সম্বন্ধে আমি বিস্তারিত তোমাদেরকে আলোচনা করলাম যে 5 নম্বর আর্টিকেলে কি বলা আছে, 6-এ কি বলা আছে, 7-এ কি বলা আছে, 8-এ কি বলা আছে, 9-এ কি বলা আছে, 10-এ কি বলা আছে, 11-তে কি বলা আছে। তারপর হচ্ছে কি স্যার 1955 সালের আইন কি, তারপরে নাগরিকত্ব অর্জনের উপায়গুলো গিয়ে কি কি, নাগরিকত্ব বর্জনের উপায়গুলো গিয়ে কি কি, ওসিআই কি, এনআরআইরা কি কি সুযোগ সুবিধা পায়, ঠিক না, এনপিআর কি, এনআরসি কি, ঠিক আছে, সিএ অ্যাক্ট কি, স্যার সিএ অ্যাক্ট অনুযায়ী সংখ্যালঘুরা কেন পাবে, লিয়াকত নেহরু চুক্তি যে 1951 সালে হয়েছিল সেটা গিয়ে কি, কেন তোমার হচ্ছে নাগরিকত্বকে 1949 সালে 26শে নভেম্বরে মানে তোমার হচ্ছে গণপরিষদে গ্রহণ করা হয়েছিল। বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক শেয়ার অবশ্যই দেবে। আর বন্ধুদেরকেও স্যার চ্যানেল দেখার জন্য রেকমেন্ডেশন করতে পারো।
কারণ হচ্ছে এখানে আমরা এখন সিরিজ ধরে কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ, বিভিন্ন ধরনের তোমার হচ্ছে কি সাবজেক্টিভ ক্লাস আস্তে আস্তে নিয়ে আসবো। এবং এখানে গিয়ে কি স্যার চ্যাপ্টার ওয়াইজ হবে, তোমরা যদি একটাই পড়াকে বারবার 1বার 2বার 3বার করে দেখতেই থাকো, অটোমেটিক দেখবে যে তোমাদের পড়াশোনার কিন্তু ইচ্ছা শক্তি কিন্তু অনেক বেড়ে যাবে এবং কনসেপ্টটা ক্লিয়ার হবে, মানে ফাউন্ডেশনটা ঠিক হবে। তারপরে তোমরা ভালো বুকস পড়তে পারবে এবং সেখান থেকে ভুলগুলোকে সংশোধন করে 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 নিজের পড়াটাকে অনেকটা অ্যাক্টিভ করতে পারবে। পরবর্তী আবার ভিডিও আমাদের আসবে হচ্ছে কিসের উপরে স্যার, তোমার হচ্ছে সাবজেক্টিভ, তোমার হচ্ছে সংবিধানের হচ্ছে মৌলিক অধিকারের উপর। এবং এই মৌলিক অধিকারের উপর যে ভিডিওটা আসবে সেটাকে আমরা নির্দিষ্ট 3টা ভাগে বা 2টা ভাগে আমরা ভাগ করে নেব, 3টা ভাগে ভাগ করে নেব এবং সেই ভিডিওটা সম্বন্ধে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের এইটুকুটাই ভিডিও। ধন্যবাদ সবাইকে।